প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আলোচনা করব ঢাকা বোর্ডের 2021 সালের বহু নির্বাচনী পরীক্ষা নিয়ে। তো শুরু করি। এখানে দেখো প্রথম প্রশ্নটি আছে যে y = f(x). এখানে y কি নির্দেশ করে? এখানে পুরোটাই বলে দিই, তোমরা একবার বললেই অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়ে যাবা। এখানে x হচ্ছে স্বাধীন চলক এবং y হচ্ছে অধীন চলক, কারণ x এর মান কম বেশি হলে তার প্রেক্ষিতে y এর মান কী হবে? কম বেশি হবে। তো এটা কিন্তু ধ্রুবক নয়, এবং এক্ষেত্রে y ইজ এ ফাংশন অফ এক্স, পুরোটা হচ্ছে অপেক্ষক। ঠিক আছে, তাহলে তোমার প্রশ্ন হচ্ছে যে y কী নির্দেশ করে। তাহলে এখানে আমরা কি বললাম? x স্বাধীন, y হচ্ছে অধীন চলক। ওকে, তাহলে অধীন চলক কোথায় আছে? 1 নম্বরে গ। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে গ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাজার ভারসাম্যের শর্ত কী? এটা খুবই ইজি কথা, ভারসাম্য পড়তে গেলেই বলা হয় বারবার যে বাজার ভারসাম্য শর্ত হচ্ছে চাহিদা = যোগান হবে। তাহলে 2 নম্বরের উত্তর হচ্ছে ক। 3 নম্বর প্রশ্ন, মনে করো করোনা মহামারীকালে ফেস মাস্কের চাহিদা সূচি নিম্নরূপ। দাম 2 টাকা, তখনও চাহিদার পরিমাণ 10, দাম 4 তখনও 10, দাম 6 টাকা তখনও 10। এখন উদ্দীপক অনুযায়ী ফেস মাস্কের চাহিদা রেখাটি আঁকতে বলেছে। তাহলে দেখো, আমরা জানি এটা লম্ব অক্ষ, এটা ভূমি অক্ষ। এই পাশে কি দেখানো হয়? দাম দেখানো হয়। এখন ধরো দাম 2, 4, 6, এদিকে ধরো চাহিদা 5, 10 পরিমাণ। তাহলে বলছে দাম যখন 2 টাকা তখন 10 একক, দাম 4 টাকা তাও 10 একক, দাম 6 টাকা তখনও কত? 10 একক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে রেখাটা পেলাম এটা হচ্ছে লম্ব অক্ষ, তাহলে এই রেখাটি হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল, এবং এক্ষেত্রে এটা কোথায় আছে? গ নাম্বারে। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। এরপরে প্রশ্ন যে উদ্দীপক অনুযায়ী মাস্ক কোন ধরনের দ্রব্য? এটা তো প্রয়োজনীয় দ্রব্য, তাই না? তাহলে এটা 4 নম্বরের উত্তর হচ্ছে ঘ। এরপরে 5 নম্বরের প্রশ্ন হচ্ছে প্রান্তিক উপযোগ হলো 1 একক ভোগ বৃদ্ধির ফলাফল। হ্যাঁ, প্রান্তিক উপযোগ হচ্ছে অতিরিক্ত 1 একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়। তাহলে 1 নম্বর ঠিক আছে। আবার 2 নম্বর বলছে mu = ΔTu / ΔX, অর্থাৎ এক্স এর পরিবর্তনের ফলে উপযোগের যে পরিবর্তন, অর্থাৎ এককের পরিবর্তনের ফলে উপযোগ। তো এটাই তো এটার সংজ্ঞা। তাহলে 1 এবং 2 নাম্বার ঠিক আছে, কিন্তু 3 নাম্বারটা ঠিক নাই। তাহলে এটা 1 এবং 2 যেখানে আছে কোনটায় আছে? নাহলে ক। তাহলে এটার উত্তর হচ্ছে ক। এবার বলছে নিচে চিত্র থেকে উত্তর দিতে হবে যে চিত্রে এস রেখার ঢাল কত। আমরা জানি ঢাল হচ্ছে যে নিচে হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন এবং ওপরে হচ্ছে অধীন চলকের পরিবর্তন। এখানে ভূমি অক্ষের পরিবর্তনের ফলে লম্ব অক্ষের যে পরিবর্তন সেটাকেই ঢাল বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা কি দেখছি? যে রেখাটি হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল, এবং যদি কোনো চিত্র লম্ব অক্ষের সমান্তরাল হয় তবে এর ঢাল হচ্ছে অসীম হয়, অর্থাৎ ইনফিনিটিভ। কারণ এক্ষেত্রে দেখো ভূমি অক্ষের পরিবর্তন কত? 0, আর লম্ব অক্ষের পরিবর্তন যদি 1ও হয় তাহলে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে এটার মান হবে ইনফিনিটিভ। আর ভালো করে মনে রাখবে, লম্ব অক্ষের ঢাল হচ্ছে ইনফিনিটিভ, আর ভূমি অক্ষের সমান্তরাল যদি লম্ব অক্ষের সমান্তরাল হয় তাহলে তার ঢাল বলা হয় ইনফিনিটিভ, আর যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে এটার ঢাল হচ্ছে কত? এটার ঢাল হচ্ছে 0। ঠিক আছে, এরপরে চিত্রে আমরা পেয়ে গেলাম, বলছে এসিস রেখাটি যোগান রেখা হলে এর যোগান সীমাবদ্ধ, এটি ভূমির যোগান রেখা, এর যোগান স্থিতিস্থাপকতার মান অসীম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে হ্যাঁ, এটির যোগান কি? সীমাবদ্ধ। কারণ এই যে দাম যতই হোক না কেন যোগানের পরিমাণ কি হচ্ছে? স্থির থাকছে। এরপরে বলা হচ্ছে যে এটি ভূমির যোগান রেখা। হ্যাঁ, ভূমির যোগান রেখা কী হয়? সবসময় একই সমান থাকে, অর্থাৎ স্থির থাকে। আর এর যোগান স্থিতিস্থাপকতার মান অসীম না, যোগান স্থিতিস্থাপকতার মান এক্ষেত্রে অসীম নয়। তাহলে 7 নম্বরে 1 ও 2 কোথায় আছে? গ নম্বরে 1 ও 2। তো এটাই হবে। এরপরে প্রশ্ন, লবণের চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত? তো লবণের দাম যদি কম হয় তাহলে এর চাহিদা কিন্তু সামান্য হলে একটু বাড়তে পারে, অর্থাৎ একেবারে 0 হবে না।
তাহলে লবণের চাহিদার স্থিতিস্থাপকতা 1-এর চাইতে কম হবে। তাহলে 8 নম্বরের উত্তর হচ্ছে খ। 9 নম্বর বলছে সরলরেখার ঢাল নির্ণয় সূত্র। এর আগেই বলেছি এটা হচ্ছে নিচে হবে স্বাধীন চলকের পরিবর্তন এবং এর ফলে অধীন চলকের পরিবর্তন। তাহলে এটি ক নম্বরে আছে। তাহলে 9-এর উত্তর হলো ক। পরের প্রশ্ন, চাহিদা স্থির থেকে অনুকূল প্রভাবের কারণে যোগানের পরিমাণ বৃদ্ধি পেলে কি হবে? যোগান রেখার ডান দিকে স্থানান্তরিত হয়। হ্যাঁ, যদি দেখো চাহিদা থেকে যদি অনুকূল আবহাওয়ার কারণে যোগানের পরিমাণ বেড়েছে, অর্থাৎ দাম বাড়েনি। ধরো এটা ছিল যোগান রেখা, হ্যাঁ, এখন দাম যেটা ছিল সেটাই আছে, কিন্তু যোগানের পরিমাণ কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে যোগান রেখা কোন দিকে সরবে? ডান দিকে সরে যাবে। আর এটা মনে করো যে আগে চাহিদা রেখা ছিল এইটা, তাহলে আগে ভারসাম্য হতো এখানে, এখন ভারসাম্য হবে এইখানে। তাহলে কি হলো? দেখো পরিমাণ বেড়ে গেল, কিন্তু আগে দাম ভারসাম্য দাম ছিল এটা, এখন দাম হবে এইটা। তাহলে আমরা কি দেখছি? পরিমাণ বাড়লো আর দাম কিন্তু কমেছে। আর তাহলে কি কি এখানে আছে? যে যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হবে। হ্যাঁ, অনুকূল আবহাওয়ার কারণে যদি যোগানের পরিমাণ বৃদ্ধি ডান দিকে স্থানান্তরিত হবে। ভারসাম্য দাম কি হলো? বৃদ্ধি তো পেল না, ভারসাম্য দাম হ্রাস পাবে। তাহলে 2 নম্বর হবে না। আর ভারসাম্য পরিমাণ আমরা কি দেখলাম? ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 এবং 3 হচ্ছে উত্তর। কোথায় আছে 1 এবং 3? তাহলে গ নাম্বার। তাহলে 10-এর না, খ নাম্বার। তাহলে 10-এর হচ্ছে খ নাম্বার। এর পরের প্রশ্নটি যে নিচের টেবিল থেকে 11-12 নং প্রশ্নের উত্তর দাও। খালি ঘরে প্রান্তিক উৎপাদন কত? তো আমরা জানি মোট উৎপাদনের যে পরিবর্তন সেটাই হচ্ছে প্রান্তিক উৎপাদন। এখানে দেখো 16 প্রথমে আগে মানটা এখানে যেহেতু নাই, বলেছে প্রান্তিক উৎপাদন ছিল 3, এরপরে 16 থেকে 18 হচ্ছে প্রান্তিক উৎপাদন 2, অর্থাৎ 2 বেড়েছে। 18 থেকে 18 তার মানে বাড়ে নাই, তাহলে এখানে প্রান্তিক উৎপাদন হবে 0। কোথায় আছে 0? 11 নম্বরে ক। 12 নম্বর বলছে উদ্দীপকের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এইটা দীর্ঘকালীন সময় বিবেচ্য হবে না, কারণ দীর্ঘকাল হলে শ্রম এবং পুঁজি দুটাই একই হারে পরিবর্তন হবে। এখানে যেহেতু পুঁজি স্থির আছে সেহেতু এটা দীর্ঘকাল হবে না, স্বল্পকাল হবে। এটা উৎপাদনের প্রথম পর্যায় নির্দেশ করে, এটাও ঠিক না। আর এ পর্যায়ে এপিএল গ্রেটার দেন এমপিএল হয়। হ্যাঁ, এইটা ঠিক, কারণ দেখো এখানে যদি এভারেজ করো তাহলে 4 দিয়ে 16কে ভাগ করলে 4, 5 দিয়ে 18কে ভাগ করলে হচ্ছে কত? 5, 3, 5, 15, তার 3-এর একটু বেশি। কিন্তু এখানে যখন 4 হয় সেটা 3-এর চাইতে বেশি, অর্থাৎ এমপিএর চাইতে বেশি। আবার এখানে 3.5 হলে 2-এর চাইতে বেশি। কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ নাম্বার হচ্ছে, অর্থাৎ এই পর্যায়ে এপিএল গ্রেটার দেন এমপিএল হয়। কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? খুবই সহজ কথা, এটা হচ্ছে উপযোগ বলে। এরপর নিচের চিত্র থেকে 14-15 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। উৎপাদনের পরিমাণ 100 এককের চেয়ে কম হলে প্রান্তিক খরচ এমসি কত হবে? তাহলে এক্ষেত্রে একটা বিষয় দেখো, এসএসি অর্থাৎ এভারেজ কস্ট রেখা এবং মার্জিনাল কস্ট রেখার মধ্যে একটা সম্পর্ক আছে। তোমাদের বইয়ের 3য় অধ্যায় দেখবে এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্টের সম্পর্ক হচ্ছে যে এভারেজ কস্ট যেখানে সর্বনিম্ন সেখানে এভারেজ কস্ট ইকুয়াল টু মার্জিনাল কস্ট হয়, এবং এর আগে মার্জিনাল কস্ট কি হয়? বেশি থাকে। আর এভারেজ কস্ট হচ্ছে যেখানে এভারেজ কস্ট সর্বনিম্ন সেখানে এসি ইকুয়াল টু এমসি হয়, আর এর আগে এমসি কম থাকে, এসি বেশি থাকে। তাহলে এই এমসি কী হবে? কম থাকবে। তাহলে এখানে এসি হচ্ছে 15 আর এমসি হবে এর চাইতে কম, তার মানে এমসি লেস দেন 15 হবে। তাহলে এটার উত্তর হচ্ছে 14 নম্বরের ক। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। দেখো চিত্রটা আরও একবার। এই হচ্ছে এসি এবং এমসি এর সম্পর্ক। এটা ধরো আমার এমসি রেখা, এসি রেখা, এই যে শুরুতে এসি ওপরে থাকবে, এসি যেখানে সর্বনিম্ন সেখানে এসি ইকুয়াল টু এমসি হবে, এবং এটা তাহলে এসি, এটা হচ্ছে এমসি। তাহলে এই হলো আমার এসি রেখা। তো এখানে এই চিত্রে এখানে এটা হচ্ছে 15, তো তার আগে কি হচ্ছে? এমসি কম থাকছে। তাহলে এটা যদি 15 হয় এসি, তাহলে এর আগে যদি উৎপাদন হয় তাহলে 15-র চাইতে কি হবে? এমসিটা কম হবে। তো এটা আছে কোথায়? ক নাম্বারে।
এবার পরের প্রশ্ন, নিচে চিত্রে রেখাটির আকৃতি এরূপ হবার কারণ কি? এভারেজ কস্ট রেখার আকৃতি স্বল্পকালে ইউ আকৃতির হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে এভারেজ ফিক্সড কস্ট এবং এভারেজ ভ্যারিয়েবল কস্ট দুইটা মিলে যোগ হয়ে রেখাটি হয় বলে। এভারেজ ভ্যারিয়েবল কস্ট রেখাটা এই রকম হয়, আর এভারেজ ফিক্সড কস্টটা এই রকম এভারেজ ফিক্সড কস্ট এইটা এরকম হয়, বাম থেকে ডান দিকে এরকম হয়ে নিচের দিকে সমপরাবৃত্তাকার হয়, আর এটা এভারেজ ভ্যারিয়েবল কস্ট, এবং এই দুয়ে মিলে রেখাটা ইউ আকৃতির হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে এএফসি প্লাস এবিসি এর কারণে। তাহলে 15 নম্বরের উত্তর হচ্ছে ক। এরপরে 16 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল? তো ভূমি অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে ফিক্সড কস্ট, অর্থাৎ টোটাল যে ফিক্সড কস্ট মানে কি, যে উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন যে খরচ একই সমান থাকে। তাহলে এখানে যে টোটাল ফিক্সড কস্ট অর্থাৎ 16 খ, নিশ্চয়ই বুঝেছ, ফিক্সড কস্ট মানে স্থির খরচ, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যেই পরিমাণই হোক না কেন যে খরচটা একই সমান থাকে। তাহলে 16 নম্বরে খ। উৎপাদনের উপকরণ কয়টি? খুবই সহজ উত্তর, 4টি। স্বল্পকালের জন্য কোনটি প্রযোজ্য? স্বল্পকালে এফসি ইকুয়াল টু 0, টিসি ইকুয়াল টু ভিসি, না, এই যে টিসি ইকুয়াল টু এফসি প্লাস ভি, অর্থাৎ স্বল্পকালে স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচ কি হয়? দুটাই থাকে। তাহলে এই ক্ষেত্রে টিসি ইকুয়াল টু হচ্ছে টি এফসি প্লাস টি ভিসি হয়ে গেল এটা। এরপর অতিরিক্ত একক দ্রব্য উৎপাদনের যে অতিরিক্ত খরচ হয় সেটাকে বলা হয় প্রান্তিক খরচ, এটা তোমরা নিশ্চয়ই জানো। এর পরের একটা চিত্র দেয়া আছে, বলছে চিত্র অনুযায়ী ভারসাম্যস্থায় ফার্মটির মুনাফা কত। দেখো এই এমসি এবং এমআর রেখা এখানে ছেদ করেছে, এটা ভারসাম্য। এই বরাবর এভারেজ রেভিনিউ, তাহলে এই মোট হচ্ছে আয় 10 গুণিত 16 160 টাকা, আর এটা হচ্ছে এভারেজ কস্ট 13 130, 160 থেকে 130 বাদ দিলে 30, তাহলে 20 নম্বরের হচ্ছে ক। নিশ্চয় বুঝেছ। চিত্র অনুযায়ী কোন বাক্যটি সত্য? ফার্মটির মোট আয় রেখা সরলরৈখিক না, ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। হ্যাঁ, এই যে দেখো 30 টাকা আয় হয়েছে, বেশি মুনাফা হয়েছে, তার মানে এটি হচ্ছে অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে। তাহলে এটার উত্তর কয় নাম্বার? ফার্মটি খ নাম্বার। পরের প্রশ্ন, পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর হয় কোথায়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটা হয়, অপূর্ণ প্রতিযোগিতায় হবে না, আর দাম স্তর স্থির থাকে বলেই এআর ইকুয়াল টু এমআর হয়। তাহলে এটা হচ্ছে 1 এবং 3 কোথায় আছে? গ নাম্বারে। কোন বাজারে বিক্রেতার সংখ্যা 2 জন? একদম সহজ কথা, ডুওপলি বাজার, অর্থাৎ যে বাজারে বিক্রেতার সংখ্যা 2 জন থাকে তাকেই ডুওপলি বাজার বলা হয়। নোট প্রচলনের একক অধিকার ভোগ করে এটা কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রার কাজ হলো বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসেবে যেটা কাজ করে সেটাই মুদ্রা। কাজে মুদ্রার কাজ এই 3টিই হবে, তাহলে হচ্ছে ঘ। নিচের উদ্দীপক থেকে উত্তর দিতে হবে। এমভি ইকুয়াল টু পিটি, এখানে ভি ইকুয়াল টু 5, পি ইকুয়াল টু 50, টি ইকুয়াল টু 10। তাহলে বের করতে হবে যে এম সমান কত। তা আমরা জানি এমভি ইকুয়াল টু পিটি, তাহলে পিটি কত? পি ইন্টু টি, 50 গুণিত 10 সমান 500। তাহলে ভি 5, তাহলে 500কে 5 দিয়ে ভাগ করা হয় 100। কোথায় 100? খ নাম্বার উত্তর। উদ্দীপকে এটা ফিশারের বিনিময় সমীকরণ দেখানো হয়েছে, এটা ঠিক আছে। অর্থের মূল্য 0.02, হ্যাঁ এখানে মূল্য কত আমরা পেলাম? এম ইকুয়াল টু কত, কই পি ইকুয়াল টু কত দেয়া আছে? সরি, এখানে পি ইকুয়াল টু হচ্ছে 50, তাহলে পি ইকুয়াল টু 50। তাহলে অর্থের মূল্য বের করার নিয়ম হচ্ছে 1 ভাগ পি, তার 50 দিয়ে 1কে ভাগ করো, যায় না 0.0 নাও, আবারও যায় না আরেকটা 0 নাও, 50 দুগুণে 100, তাহলে 0.02। ঠিক আছে, বোঝা গেছে। ভি অর্থাৎ ভ্যালু অফ মানি সমান 1 ডিভাইডেড বাই পি। এখানে 1, পি সমান কত? প্রাইস হচ্ছে 50। তাহলে আমরা কি দেখলাম? 50কে ভাগ করলে 0.02 হয়। আছে 0.02, কোথায় আছে? এটা ভি ইকুয়াল টু উদ্দীপকে এম ইকুয়াল টু পেলাম, তাহলে অর্থের মূল্য 0.02, এটাও ঠিক আছে। আর পি ইকুয়াল টু 100 হলে ভিএম দ্বিগুণ হবে না, দাম যদি বাড়ে তাহলে অর্থের মূল্য অর্ধেক হবে, তাহলে 3 নম্বর হবে না, তাহলে 1 ও 2 যেখানে আছে, অর্থাৎ 27 নম্বরের উত্তর হচ্ছে ক। এরপর নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের জন্য প্রযোজ্য? নগদ জমার হার পরিবর্তন, ঋণ সৃষ্টি, ঋণের রেশনিং না ঋণ নিয়ন্ত্রণ। তাহলে এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের জন্য প্রযোজ্য হচ্ছে ঋণ সৃষ্টি করা, তাহলে 28-এর খ। মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কোনটা সত্য?
মুদ্রার যোগান হ্রাস পায় না, মুদ্রার যোগান বৃদ্ধি পায় বলেই মুদ্রাস্ফীতি হয়, এটা হবে না। দাম স্তর হ্রাস পায় না, দাম স্তর বাড়াকেই মুদ্রাস্ফীতি বলে, এটাও হবে না। অর্থের মূল্য হ্রাস পায়, হ্যাঁ, যেহেতু দ্রব্যের দাম বেড়ে যায় তার মানে অর্থের মূল্য হ্রাস পায়, তাহলে গ উত্তর। বাংলাদেশের নিকাশ ঘর কোনটি? এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যেটা, তাহলে 30 নম্বরের উত্তর হচ্ছে ঘ। তো এই ছিল ঢাকা বোর্ডের 2021 সালের প্রশ্ন সমাধান। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।